সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমন হোসেন এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 1.5 মাসের মধ্যে একদিনে করোনায় সর্বোচ্চ 67 জনের মৃত্যু। নতুন শনাক্ত 3057 রোগী, শনাক্তের হার 18% উপর। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন 54 দিন। অর্থ পাচার মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল নিম্ন আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত, হাইকোর্টের আদেশ উপেক্ষা। রাজধানীর কদমতলীতে বাবা মা বোনকে হত্যা করে এক নারীর আত্মসমর্পণ। অভিযুক্তের স্বামী ও সন্তান হাসপাতালে ভর্তি। দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্র হতে পারে শেয়ার বাজার, বন্ড মার্কেট প্রসারের তাগিদ সালমান এফ রহমানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই বিষয়ে ব্রিফ করছেন তার চিকিৎসকের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে আমরা লাইভটি এই মুহূর্তে সম্প্রচার করতে পারছি না। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 54 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। গেল 11 এপ্রিল করোনা আক্রান্ত হন বিএনপি প্রধান। শ্বাসকষ্ট দেখা দেয় 27 এপ্রিল রাতে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। 28 এপ্রিল ব্যক্তিগত এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। 3 মে অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে নেওয়া হয় সিসিইউতে। 6 মে করোনা মুক্ত হন তিনি। 1 মাস পর 3রা জুন সিসিইউ থেকে বিশেষ কেবিনে নেওয়া হয় বিএনপি প্রধানকে। করোনা পরবর্তী জটিলতা থেকে মুক্ত হলেও পুরনো শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 67 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হলো মোট 13,466 জনের। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে আরও 3,057 রোগী। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 18.02%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 67 জনের, যা 48 দিনের মধ্যে সর্বোচ্চ প্রাণহানি। এর আগে গত 2 মে 69 জনের মৃত্যু হয় করোনায়। সবশেষ 67 জনের মৃত্যুতে দেশে করোনায় প্রাণহানি দাঁড়ালো 13,466 জনে। 24 ঘন্টায় 16,964 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,057 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 18.02%। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,48,027 জনে। সংক্রমণ ও মৃত্যুহার কমাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি গুচ্ছ ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রথম কথা হচ্ছে যে এই হারটি কিন্তু ক্রমশ সীমান্তবর্তী থেকে কেন্দ্রের দিকে আসছে। তাহলে সেই জায়গাগুলোকে কতটা বিচ্ছিন্ন রাখা যায়, কতটা পদক্ষেপ গ্রহণ করা যায়, এবং গুচ্ছ ব্যবস্থাপনা যেটিকে বলা হয়, ঢাকা সহ এই গুচ্ছ ব্যবস্থাপনা কিভাবে করা হবে তার উপরে নির্ভর করবে আমাদের বৃদ্ধি পাবে কিনা এবং জনসম্পৃক্ততা সহ কিন্তু পদক্ষেপ হতে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্তদের মধ্যে একদিনে আরও 1,725 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ 7,80,146 জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের সীমান্তবর্তী জেলাসহ বিভিন্ন অঞ্চলে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এর মধ্যে নমুনা পরীক্ষার বিবেচনায় সবচেয়ে বেশি 47% রোগী শনাক্তের হার দিনাজপুরে। সংক্রমণ বাড়ছে দেশের মধ্যাঞ্চলের জেলা গাজীপুরেও। সেখানে রোগী শনাক্তের হার 43.40%। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কমছে না করোনা সংক্রমণ। সীমান্তবর্তী জেলার পাশাপাশি এখন সংক্রমণ বাড়ছে অন্যান্য জেলাতেও। শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 163 জন করোনা রোগী শনাক্ত হয়েছে সীমান্তবর্তী জেলা যশোরে। এরপরই চট্টগ্রামে 157, খুলনায় 149, রাজশাহীতে 134 জন শনাক্ত হয়েছেন। রোগী বাড়ছে টাঙ্গাইল ও নোয়াখালীতেও। 24 ঘন্টায় টাঙ্গাইলে শনাক্ত হয়েছে 92 রোগী আর নোয়াখালীতে 91 জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার সবচেয়ে বেশি দিনাজপুরে ৪৭%, গাজীপুরে ৪৩.৪০% এবং যশোর ও চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৩৮.৮০%, খুলনায় ৩৮.৫০%, কুষ্টিয়ায় সংক্রমণ শনাক্তের হার ৩০.৪৩%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিনে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে খুলনা বিভাগে ২৪, ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে ১১, রাজশাহী ও রংপুর বিভাগে মারা গেছেন ৮ জন। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১ জন করে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে সিনোফার্মের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন টিকা পেয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিদেশগামী স্বাস্থ্যকর্মী ও নিবন্ধিত ব্যক্তিদের টিকা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। রাজধানীতে ৪টি মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। ঢাকা মেডিকেলে ৩০৩ শিক্ষার্থীর তালিকা থাকলেও টিকা নিয়েছেন ১৫৭ জন। ঢাকা মেডিকেলের পাশাপাশি আরও ২ বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা টিকা নিয়েছেন এখানে। টিকা না নিলে একটা ভয় তো কাজ করে, রোগীর কাছে যেতে বা ক্লাস করতে এখন আমরা ওভাবে আসতে পারতেছি না। টিকা নেওয়ার ফলে হয়তো আমাদের ঝুঁকিটা একটু কমবে, ইমিউনিটি ডেভেলপ করবে, যাতে করে আমরা হচ্ছে এখন 5th ইয়ার, তো আমরা যাতে এখানে এসে সশরীরে ক্লাস করতে পারি। মুগদায় ৩৫, সোহরাওয়ার্দীতে ২৭৪ ও সলিমুল্লাহ মেডিকেলে টিকা নিয়েছেন ২৯৭ জন। আর রাজধানীর বাইরে প্রতি জেলায় একটি করে কেন্দ্রে দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। কিন্তু আগে নিবন্ধন করা ব্যক্তিরা প্রথম দিনে টিকা পাননি। এখানে এটা জানতে পারলাম যে আমাদেরকে কবে দিব তাও বলতেছে না। SMS এর কথা বলে, কিন্তু SMS তো এর আগে আমি পাই নাই, অনেকেই পাই না। সেই জন্য এটা এখন আমাদের যারা আমরা পূর্বে নিবন্ধিত, কবে দিব এটার জন্য ডেটটা জানায় দেয় আর কি। কারণ আমাদের মধ্যে একটা হতাশা আছে, ওই পর্যন্ত টিকা আমরা পাবো কিনা আমাদের সন্দেহ আছে, এবং আমাদের মধ্যে একটা দুশ্চিন্তার কারণ আছে। চীনের উপহারের ১১ লাখ সিনোফার্মের টিকা পাবেন 10টি ক্যাটাগরির ৫.৫ লাখ মানুষ। এই সপ্তাহে টিকার অগ্রাধিকার পাবেন মেডিকেল শিক্ষার্থীরা। এরপর বিদেশগামী স্বাস্থ্যকর্মী ও নিবন্ধিতরা পাবেন এই টিকা। নির্দেশনা আসছে আমাদের হাতে, এটা হয়তো স্টুডেন্টকে প্রায়োরিটি দিয়ে দেওয়া হবে, তারপরে আমরা অন্য স্টুডেন্টরা হয়তো আসবে। এই ফাঁকে আমার ধারণা পর্যাপ্ত ভ্যাকসিন এসে গেলে তখন গ্র্যাজুয়ালি নিবন্ধিতদেরও দেওয়া হবে। সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা তার পরবর্তীতে আসবে, হয়তো আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে সেই নির্দেশনা আসার জন্য। ফাইজারের টিকার জন্য কেন্দ্রে বিশেষ তাপমাত্রা প্রয়োজন। এখনও তা নিশ্চিত করা যায়নি বলে শুরু হচ্ছে না প্রয়োগ। প্রস্তুতি সারতে লাগতে পারে আরও ১ সপ্তাহ। এই টিকা দেবার জন্য রুমটিকেও শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে এবং নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে, যে কারণে হয়তো কিছুটা সময় লাগবে। নিশ্চয়ই করে এটি পরিবেশ তৈরি হয়ে গেলে আপনারাও জানতে পারবেন কখন থেকে এই টিকাগুলো দেওয়া শুরু হবে। সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৮ দিন পর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ থেকে সরকার যেন টিকা আনতে না পারে সেই ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সরকার যখন ভারতের সেরাম থেকে টিকা আনা শুরু করে তখনও নানাভাবে অপপ্রচার চালিয়েছে বিএনপি। বিশ্বের উন্নত দেশগুলোতেও যখন টিকার সংকট, তখন বাংলাদেশে টিকা পাওয়া যাচ্ছে, অথচ বিএনপি নানাভাবে অপপ্রচার চালাচ্ছে টিকা নিয়ে। তবে বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে মনে করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সরকার বিভিন্ন সূত্র থেকে টিকা সংগ্রহ করছে, বিএনপি ভিতরে ভিতরে চেষ্টা চালাচ্ছে এবং ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে চেষ্টা চালানো হচ্ছে, বিএনপির বৈদেশিক শাখাগুলো দিয়ে চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশ যেন অন্যান্য সূত্র থেকে টিকা না পায়। ষড়যন্ত্র এখন সেই জায়গায় গিয়ে ঠেকেছে। সরকারের নানামুখী উন্নয়ন কাজের সুফল জনগণ পেতে শুরু করেছে। তবে নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায় বিএনপি। সকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাস স্বীকার করতে চায় বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আজকে দেশের সমৃদ্ধির মূলে কুঠোরাঘাত করতে চায়।
আওয়ামী লীগ দেশে লুটেরা অর্থনীতি প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। ফখরুল বলেন, 50 বছরে দেশের যত অর্জন সব ধ্বংস করেছে আওয়ামী লীগ। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি সব খাত শেষ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। লুটপাট ও একদলীয় শাসন কায়েম করে আওয়ামী লীগ গণতন্ত্রকেও হত্যা করেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা যত অর্জন করেছিলাম 50 বছরে, সব অর্জন এরা এই সরকার সবকিছু শেষ করে দিয়েছে। আমাদের শিক্ষা শেষ করেছে, আমাদের স্বাস্থ্য শেষ করেছে, আমাদের অর্থনীতিকে শেষ করেছে। একটা লুটেরা অর্থনীতি চালু করেছে, সম্পূর্ণ লুটেরা অর্থনীতি। কিচ্ছু হয় না আপনার লুট ছাড়া। ঘুষ গ্রহণ ও অর্থ পাচার মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে জামিন দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালতে তার জামিন হয়। বৃহস্পতিবার পার্থের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী 15 জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে 4 নভেম্বর ঢাকার বিশেষ জজ বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে চার্জ গঠন করেন। তারও আগে 31শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস দুদকের দেয়া এ চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে চার্জ গঠন শুনানির জন্য মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে বদলি করেন। 24 আগস্ট মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এ চার্জশিট জমা দেন। 2019 সালের 29 জুলাই দুদক পার্থ গোপাল বণিককে আসামি করে এই মামলা করেন। 2019 সালের 28 জুলাই পার্থ গোপাল বণিকের ফ্ল্যাট থেকে 80 লাখ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যার অভিযোগে মেহজাবিন মুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহজাবিন নিজে হত্যার কথা জানিয়ে ফোন করে 999-এ। পরিবারের 3 সদস্যকে চেতনানাশক খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কদমতলীর মুরাদপুরের 284/1 6তলায় ভবনের 2য় তলার 201 নম্বর ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন সৌদি প্রবাসী মাসুদ রানা। শনিবার সকালে মেয়ে মেহজাবিন মুন 999 নম্বরে ফোন করে পুলিশকে জানায় সে পরিবারের সদস্যদের হত্যা করেছে। নিহতের স্বজনদের দাবি, পারিবারিক কলহের কারণে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে বাবা, মা আর ছোট বোনকে হত্যা করে মেহজাবিন। চায়ের সাথে সে তার স্বামী শফিকুল ও শিশুকন্যা তৃপ্তিকেও চেতনানাশক খাওয়ায়। স্বামী শফিকুল ইসলামের প্ররোচনায় মেহজাবিন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও দাবি পরিবারের। মুনকে দিয়ে মুনকে ওই কাজটা করে ওর বউকে জিম্মি করেছে এবং বলে যে তুই যদি কাজ না করস তাহলে তোর মেয়েকে মেরে ফেলবো, এবং এই কাজটাও করে ওর নামটা দিছে। বড় ভাগ্নি যে মেয়েটা নাতিটা ওকে সুদ্ধা বিষ খাওয়াইছে ছেলেটা, ঠিক আছে। তারপর আমার ভাগ্নিকে ট্যাপে ফালাইছে এবং নিজে খাইছে মিডিয়ার কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে বাঁচার জন্য। পুলিশ বলছে পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে বলেও জানায় পুলিশ। আমাদেরকে ফোন করেন এই আসামি নিজেই, মেহজাবিন মুন। তিনি 999-এ ফোন করে জানান যে তিনি 3 জনকে হত্যা করেছেন এবং আমরা যদি আসতে দেরি করি সেক্ষেত্রে তিনি আরও 2 জনকে হত্যা করবেন। তো এই সংবাদ পাওয়ার পর আমরা যত দ্রুত সম্ভব আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এই পরিবারটার সম্পর্কে আমরা নানা মুখী তথ্য পাচ্ছি। এই সকল বিষয়গুলোকে আমাদেরকে একটু যাচাই করতে হবে। যাচাই করে আমরা হয়তো পরবর্তীতে সিদ্ধান্তে যাব। প্রতিবেশী ও বাড়ির মালিক জানান, বাসা ভাড়া নেওয়ার পর থেকে আশপাশের কারো সঙ্গে পরিবারটির কোনো যোগাযোগ ছিল না। কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না তাদের, ভালো কোনো ফ্ল্যাটে যাওয়া আসা ছিল না আমাদের সাথেও না। আমার গার্ড আছে, ওই গ্যারেজের গার্ডে গেছে যে আপনার বাসার মধ্যে এসে 2 তলার মধ্যে বলে 3 জন মাইরা লাস্টলে বলে বৈশা রয়েছে, পুলিশ আছে আপনার খুঁজে। চেতনানাশকের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাদের শিশু সন্তান তৃপ্তি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের গোয়েনঘাটে স্ত্রী ও 2 সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন গ্রেপ্তার হিফজুর রহমানী। দুপুরে সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার ফরিদুদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড। পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহ ও সেই সাথে স্ত্রী ও 2 সন্তানের অসুস্থতায় টানাপোড়েন তৈরি হয়। সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন হিফজুর রহমানকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল তাকে আদালতে তুলে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ সুপার। গত বুধবার গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামের হিফজুর রহমানের ঘর থেকে তার স্ত্রী আলিমা বেগম, 10 বছরের ছেলে মিজান ও 3 বছরের মেয়ে তানিশার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত আলিয়া বেগমের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন।
হচ্ছে যেহেতু তার একটু মানসিক প্রবলেমে ছিল, সে আস্তে আস্তে আসলে টেম্পার লুজ করেছে। টেম্পার লুজ করে রাতের এই 5টার আগে, যে কোনো আগে 3টা থেকে 5টা এই সময়টা যে কোনো সময় তার স্ত্রী এবং সন্তানদেরকে কুপিয়ে সে নিজে হত্যা করেছে। আনুষ্ঠানিকভাবে আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি। আগামী দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ করে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় মাদক ব্যবসায়ীর গাড়ি চাপায় এএসআই কাজী সালাউদ্দিন নিহতের ঘটনায় মাইক্রোবাস চালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার মোখলেসুর রহমান জানান, এএসআই সালাউদ্দিনকে চাপা দেয়া মাইক্রোবাস চালক বেলাল, মাদক কারবারি মোহাম্মদ রাশেদ ও শামসুল আলমকে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও। 11 জুন নগরীর চাঁদগাঁওয়ে মাদক ভর্তি একটি মাইক্রোবাসকে থামতে সংকেত দেন এএসআই কাজী সালাউদ্দিন। চালক গাড়ি না থামিয়ে সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসের চালক বেলাল এবং মাদক ব্যবসায়ী রাশেদ এবং শামসুলকে গ্রেপ্তারে সক্ষম হই। এছাড়া এই মাদক চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দেশের পুঁজিবাজার একটি ভালো ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া বন্ড মার্কেটের প্রসারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনা হবে। দেশের পুঁজিবাজারে বর্তমান অবস্থা একটি ভালো ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। গত 3 জুন সংসদে পেশ হওয়া 2021-22 অর্থবছরের বাজেটকে পুঁজিবাজার বান্ধব বলছে সরকার। তবে বাজেটে বেশ কিছু পরিবর্তনের দাবি তুলেছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বাজেট আলোচনার ওয়েবিনারে পুঁজিবাজার উন্নয়নে লেনদেনের উৎসে কর ও মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার কমানো এবং তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর আহ্বান জানান বক্তারা। লেনদেনের উপর বিদ্যমান উৎস কর 0.05% থেকে পূর্বাবস্থায় অর্থাৎ 0.015% নামিয়ে আনার জন্য সুপারিশ আমরা করেছিলাম। বাজেটে এটার প্রতিফলন আমরা দেখি। পুঁজিবাজারের উন্নয়নে কাঠামোগত সংস্কার জরুরি, তাই নতুন নতুন প্রোডাক্ট ও কৌশল নিয়ে কাজ করছে বিএসইসি, জানালেন সংস্থাটির চেয়ারম্যান। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের অবদান বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি। বন্ড এবং সুকুক নিয়ে যেসব সামনে আমাদের পরিকল্পনাগুলো তাকে আমাদের ফিসক্যাল পলিসির মধ্যে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে আমাদের সৃষ্ট কর্তৃপক্ষ, এবং আমরা আসলে কাজ করে যাচ্ছি পুঁজির সংস্থান এবং দেশে শিল্পায়ন। বাজেট নিয়ে বাজার সংশ্লিষ্টদের দাবিগুলো যৌক্তিক বলে মন্তব্য করেন সালমান এফ রহমান। তবে সব দিকে নজর রেখেই সরকার বিষয়গুলো বিবেচনা করবে, জানান তিনি। ইকুইটি মার্কেটের পাশাপাশি বন্ড মার্কেটের প্রসারের উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশের পুঁজিবাজারের উন্নয়নে 2 স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সালমান এফ রহমান। যা যা দাবিগুলি করা হয়েছে আমি মনে করি সবগুলি কিন্তু খুবই সবগুলির পিছনে যুক্তি আছে, এবং এখন আমাদের বাজেটটা ইনশাল্লাহ এই মাসের শেষে 30 তারিখে পাস হবে। তখন তার আগে কিছু কিছু সংশোধনগুলি আনা হবে। দেশের পুঁজিবাজারের ভবিষ্যৎ উজ্জ্বল জানিয়ে উন্নত বিশ্বের বিভিন্ন এক্সচেঞ্জের আদলে দেশের স্টক এক্সচেঞ্জ ব্যবস্থাপনার তাগিদ দেন সালমান এফ রহমান। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাস সংযোগে কারচুপি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান। শনিবার এলপিজি এবং এলএনজি নিয়ে এক আলোচনায় হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও তিনি বলেন, ব্যবসার পরিবেশ ঠিক রাখতে প্রয়োজনে নীতিগত এবং আইনের পরিবর্তন আনা হবে। দেশে গ্যাসের অবৈধ সংযোগ ও ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ নিয়ে বিপাকে সরকারি সংস্থা ও কোম্পানিগুলো। নতুন নতুন অবৈধ সংযোগ স্থাপনের পাশাপাশি বিচ্ছিন্ন হওয়া অনেক অবৈধ সংযোগও আবার স্থাপিত হচ্ছে। চুরি হওয়া এই গ্যাসের মধ্যে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করে আনা এলএনজিও রয়েছে।
শনিবার দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার। আলোচনায় জ্বালানি সচিব বলেন, অবৈধ সংযোগ রোধে সরকার প্রিপেড মিটারের ব্যবহার বাড়ানো সহ নানাবিধ উদ্যোগ নিয়েছে। করোনাকালে 500 কোটি টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। যত আমরা ডিজিটালাইজড ওয়েতে যাব, তত আমাদের যেমন সক্ষমতার পাশাপাশি আমরা রিলিফ দিতে পারবো আমাদের ভোক্তাদেরকে, আমাদের ইনভেস্টরদেরকে, পাশাপাশি আমরা স্বচ্ছতা আনতে পারবো। এ সময় ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম তিতাসসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর নানা অনিয়মের কথা তুলে ধরেন। বিদ্যুৎ এবং জ্বালানি খাত সব মিলিয়ে বলছি, এবং সেখানে দেখা গেছে যে সমস্ত উদ্যোক্তারা আসছে তাদের মান মাপটা সেভাবে দেখা হয়নি, এবং সে তাদেরকে কাজ দিয়েছে, তারা কাজ দিয়ে বছর 4-5 বসে থেকেছে, বারবার মূল্য তারা কাজের প্রাইস বাড়িয়ে নিয়েছে, কম্পিটিটিভ হয়নি, মান নিয়ন্ত্রণ হয়নি, পারচেজ কোয়ালিটি সম্পন্ন হয়নি। আমরা সেই সব জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছি। অনুষ্ঠানে ব্যবসায়ীরা জানান, 2026 সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শিল্প খাতের চাহিদা মতো জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি এলপিজি ও এলএনজির উপর আরও বেশি গুরুত্বারোপের দাবি ব্যবসায়ীদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটন দ্বীপ ভোলার মনপুরায় রাত দিন মিলিয়ে মাত্র 8 ঘন্টা বিদ্যুৎ থাকে। দিনে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। কয়েকটি এলাকায় বেসরকারি সোলার গ্রিডের বিদ্যুৎ থাকলেও সরকারি বিদ্যুতের চেয়ে কয়েক গুণ বেশি দামে কিনতে গিয়ে নাকাল গ্রাহকেরা। 1980 সালে মাত্র 36 কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর দিয়ে মনপুরায় বিদ্যুতের যাত্রা শুরু। 41 বছরে তা উন্নীত হয়েছে 2300 কিলোওয়াটে। কিন্তু সেখান থেকে বর্তমানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 750 কিলোওয়াট বা পৌনে 1 মেগাওয়াট। এই বিদ্যুৎ সরবরাহ করা হয় উপজেলা সদরের হাজিরহাট, বাধেরহাট ও ফকিরেরহাট এলাকার 855 জন গ্রাহককে। তবে তারা বিদ্যুৎ পাচ্ছেন সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত। রাতের অধিকাংশ এবং দিনের পুরো সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক কার্যক্রম। আমাদের এখানে মাত্র 6 ঘন্টা কারেন্ট থাকে, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। অথচ আশপাশের চরাঞ্চলে সরকার 24 ঘন্টা কারেন্ট দিচ্ছে। আমরা অনলাইনের সাথে কোনোভাবেই কানেক্ট হইতে পারতেছি না, আমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারতেছি না, টিভি দেখে যে ক্লাস করব তারও কোনো উপায় নেই। বেসরকারি সোলার গ্রিডের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পেলেও ইউনিট প্রতি 30 টাকা মূল্য পরিশোধ করতে হচ্ছে। 5 টাকা 6 টাকা ইউনিট হলে পরে আমরা ব্যবসায়ীরা এবং সাধারণ লোক উপকৃত হতাম। এরই মধ্যে চরফ্যাশন থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, জানিয়েছেন এই প্রকৌশলী। 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের জন্য আমাদের ম্যানেজমেন্ট কাজ হাতে নিয়েছে। অচিরেই 5 মেগাওয়াটের একটা সোলার প্ল্যান্ট চালু হবে, যেখানে 24 ঘন্টায় এরা বিদ্যুৎ পাবে। আর এর আগে অনলাইনে এখন বর্তমান টেন্ডার চালু আছে, টেন্ডারের মাধ্যমে পুরো মনপুরাকে আমরা নেটওয়ার্কের আওতায় আনবো। 373 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপ মনপুরায় 1,25,000 মানুষের বসবাস। বিদ্যুতের চাহিদা প্রায় 20 মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে 3 মেগাওয়াটেরও কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইনজুরি হানায় ঢাকা প্রিমিয়ার লিগ অনেকটাই তারকাশূন্য। তামিম, মুস্তাফিজ, তাসকিনের সাথে লিটনের ইনজুরি চিন্তার কারণ। তবে বিসিবি প্রধান চিকিৎসকের বিশ্বাস, জিম্বাবুয়ে সিরিজের আগে ফিট হয়ে উঠবেন 4 ক্রিকেটার। তবে ব্যাটিং শুরু করতে না পারা লিটনকে নিয়ে রয়েছে শঙ্কা। তামিম, লিটন, তাসকিন, মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজে এই 4 জনের সেরাটা দরকার বাংলাদেশের। সফর নিয়ে যেমন শঙ্কা আছে, তেমনই শঙ্কা এদের ফিটনেস নিয়ে। তামিম হাঁটুর ইনজুরিতে খেলতে পারবেন না প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগে। যদিও বিশ্রাম নিলে সপ্তাহ খানেকের মধ্যে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। তাসকিনের হাতে সেলাই লেগেছে 4টা, সার্জারিও হয়েছে। মুস্তাফিজের চোট হালকা, বোলিংয়ের সময় কোমরে ব্যথা অনুভব করছেন। টানা ম্যাচ খেলছেন না প্রিমিয়ার লিগে। আমরা সবাই মিলে মনস্থির করেছি যে ভবিষ্যতে পারফরমেন্সের স্বার্থে আর এই ইনজুরিটা এখনই পরিচর্যা দরকার। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রপার রেস্ট যদি এনশিওর করা যায় তাহলে ওর রিকভারিটা ভালোই হবে। তো যেহেতু নন বোলিং আর্ম, ওর বোলিংয়ে কোনো সমস্যা হওয়ার আমরা কোনো কারণ দেখছি না। 2-1 দিন রেস্ট নেওয়ার পরে ওর বোলিং ড্রিলস আবার নতুন করে শুরু করতে পারবে। লিটনকে নিয়ে শঙ্কাটা বেশি ম্যানেজমেন্টের। প্রিমিয়ার লিগে 1 ম্যাচও খেলতে পারেননি কবজির ইনজুরিতে। নেট অনুশীলনও শুরু করতে পারছেন না। কবে নাগাদ ব্যাট হাতে নিতে পারবেন বলা কঠিন।
তবে বিসিবি চিকিৎসকের বিশ্বাস বাকি সময়ের মধ্যে সেরে উঠবেন টাইগার ওপেনার। এখন যেটা দরকার সেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিসের ব্যাপার, এবং সেই ব্যাপারটা আসলে যখনই লিটন প্র্যাকটিস করবে অথবা ম্যাচ খেলবে তখনই আসলে বোঝা যাবে ওর ইনজুরির বর্তমান অবস্থাটা। আলামিন সার্জারির পর রিহ্যাবে রয়েছেন। হাসান মাহমুদও ফেরার পথে। করোনাকালে ইনজুরির সাথে বাড়ছে ক্রিকেটারদের মানসিক অবসাদে পড়ার সংখ্যা। বিসিবি চিকিৎসকেরা ক্রিকেটারদের মানসিক ও শারীরিক অবস্থা জানার পর টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট পাঠাবেন। তারপর ঠিক হবে কে কখন বিশ্রাম পাবেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও কমতে পারে বিপিএল-এর ভেন্যু। 25 জুন 4 ভেন্যুতে লিগ পুনরায় শুরুর কথা থাকলেও টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম নিয়ে রয়েছে শঙ্কা। এই নিয়ে দর কষাকষি চলছে আর্চারি ফেডারেশনের সাথে। রোববার ক্লাবগুলোর সাথে বৈঠক শেষে এসব কথা জানান লিগ কমিটির চেয়ারম্যান। ভেন্যু নিয়ে আবারও মুখোমুখি দুই পক্ষ, ফুটবল ও আর্চারি। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামের দখল নিতে রীতিমতো লড়াইয়ে নেমেছিল দুই ফেডারেশন। সেই যাত্রা শেষ পর্যন্ত বাফুফের জয় হলেও বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের ব্যস্ততায় শেষ করা যায়নি দ্বিতীয় লেগের খেলা। 25 জুন পুনরায় 4 ভেন্যুতে খেলা শুরুর পরিকল্পনা বাফুফের। তবে প্রশ্ন টঙ্গীর ভেন্যু নিয়ে। বর্ষায় মাঠের অবস্থা এমনিতেই ভালো না, তার উপর টানা ম্যাচের পর আর্চারদের অনুশীলনের উপযুক্ত কি থাকবে? চপল ভাইয়ের সাথে আমরা আলোচনা করছি, যদি এই আলোচনা ফলপ্রসূ হয় তাহলে 4টা ভেন্যু দিয়েই শুরু হবে, তা না হলে তো মিনিমাম 3টাতে হবে। লিগ শেষে স্বাধীনতা কাপে দল বাড়ানোর কথা ভাবছে ফেডারেশন। এএফসির শর্ত মেনে প্রতিটি ক্লাবের বয়সভিত্তিক দল নিয়ে হবে অনূর্ধ্ব 18 ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ। আমরা খারাপ দিকে নাই চিন্তা করলাম, এত কোভিড-19-এর মধ্যেও যদি তারা খেলে মানে তাদের তো মানে তাদের আন্তরিকতা আছে। আন্ডার 18 অবশ্যই আমাদের ফুটবলকে কিছু হলেও নতুন তারকা ফুটবলার, নতুন কিছু এখান থেকে বেরিয়ে আসবে। পেশাদার লিগের পাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনে গুরুত্ব দিচ্ছে বাফুফে। কাগজে কলমে দারুণ শোনালেও বাস্তবতা ভিন্ন। বিপিএল-এর বেশিরভাগ ক্লাবেরই নেই বয়সভিত্তিক দল। প্রাথমিক অবকাঠামো ছাড়াই তৃণমূল ফুটবল মিশনে কতটা এগোতে পারবে ফেডারেশন, প্রশ্নটা থেকেই যাচ্ছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে নামবে জার্মানি। কিছুক্ষণ পর পর্তুগালে চ্যালেঞ্জ নেবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্রান্সের বিপরীতে হারে পিছিয়ে রয়েছে ইয়াকিম লোভের দল। শেষ 16-এ খেলতে জয় চায় ডাইমেনশেভরা। স্কোরিং দুর্বলতা কাটিয়ে ছন্দে ফেরার লক্ষ্য জার্মান কোচের। বিপরীতে হাঙ্গেরিকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী পর্তুগাল। এক ম্যাচ হাতে রেখেই শেষ 16 নিশ্চিত করতে চায় পর্তুগিজরা। দলের প্রাণ রোনালদো আছেন দুর্দান্ত ছন্দে। তবে হেড টু হেডে অস্বস্তি পর্তুগালের। সবশেষ 4 বারের দেখায় সবকটিতেই জয় জার্মানদের। করোনার কারণে খেলা বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্টেডিয়ামে বেহাল। তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে ব্যতিক্রম। নিয়মিত চলছে আন্তর্জাতিক ম্যাচ ও নারী দলের অনুশীলন। খেলা চালু রাখতে দর্শক আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি এর সংস্কারের আশ্বাস বিসিবি পরিচালকদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি নির্মিত হয় 2014 সালে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশ ও দেশের বাইরে এটি অনেকেরই নজর কাড়ে। করোনাকালেও যেখানে চলছে আন্তর্জাতিক ম্যাচ ও নারী দলের অনুশীলন। আন্তর্জাতিক ম্যাচ উপযোগী করার জন্য নিয়ম করে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ। মাঠের 9টি উইকেট ছাড়াও মাঠ পরিচর্যায় নিয়মিত কাজ করছে অন্তত 18 জন। বিসিবি পরিচালক যে নাদেল ভাই, ওনারা সবসময় কিন্তু একটা কোয়ারির মধ্যে রাখেন যে কি অবস্থায় আছে, কিংবা কোনো সময় ভিজিটও করেন। এর জন্য আমাদের সিলেট স্টেডিয়ামটা আল্লাহর রহমতে অন্যান্য স্টেডিয়াম থেকে একটু ভালো অবস্থায় আছে। তবে স্টেডিয়ামের গ্যালারির ভিন্ন চিত্র। অনেক আসন ভেঙে যাওয়ায় দুশ্চিন্তায় কর্মকর্তারা। তাই আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি গ্যালারির সংস্কারে কাজ করা হবে বলে প্রতিশ্রুতি বিসিবি পরিচালকের। যে চেয়ারগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিসিবি এগুলো অপসারণ করবে এবং বিসিবির নিজস্ব অর্থায়নে এই চেয়ারগুলো পুনঃস্থাপন করবে। এবং গ্রিন গ্যালারির বিষয়ে আমরা আসলে আপনারা জানেন যে আমরা নতুন করে শেপ দিয়েছি এবং এখানে দর্শক বসার জন্য কিছু কংক্রিটের বেঞ্চের ব্যবস্থা করা হবে। সিলেট স্টেডিয়ামের সংস্কারে খুশি স্থানীয় ক্রিকেট সংশ্লিষ্টরা। তাদের চাওয়া নিয়মিত এর রক্ষণাবেক্ষণ করা হলে ম্যাচ আয়োজনে কোনো বাধা থাকবে না।
রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। প্রস্তাবিত বাজেটে হালকা প্রকৌশল খাতে প্রস্তুতকৃত যন্ত্রাংশ সরবরাহে 10 বছরের জন্য কর অব্যাহতি দিয়েছে সরকার। তবে কারখানায় নতুন যন্ত্রাংশ স্থাপনের ক্ষেত্রে এ সুবিধা থাকা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। শিল্পমন্ত্রী বলছেন, হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে কর সুবিধা দেয়া সহ দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙা করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকা প্রণোদনা দেয়া হয়, যা 95,460টি প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে। এসব প্যাকেজ বাস্তবায়নের ফলে 2024 সালের মধ্যে হালকা প্রকৌশল খাতে শতকরা 32% সক্ষমতা বাড়বে বলে মনে করছে সরকার। হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে প্রস্তাবিত বাজেটে যন্ত্রাংশ উৎপাদনের পর তা সরবরাহ পর্যায়ে 10 বছর কোনো ধরনের কর দিতে হবে না। তবে কারখানায় স্থাপনে কিংবা নতুন যন্ত্রাংশ সংযোজনের জন্য এখনও কর বলবৎ রাখা আছে। লোন নিতে হলে বিভিন্ন কাগজপত্র দেন, এই বিভিন্ন রকম প্রতিবন্ধক সৃষ্টি করে। একটা লোন পাইতে গেলে দেখা যায় 6 মাসও ঘুরতে হয়। একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিংবা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যদি হয়, সেখানে ধরেন গিয়ে একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার হবে। ব্যাংক লোন নিতে গিয়ে যে আমি ট্রানজ্যাকশন ব্যাংকে করলাম, ইনকাম ট্যাক্স ধরলো আমরা 50 লাখ টাকা ট্যাক্স দাও, যার কারণে কেউ ব্যাংক লোন করতে চাচ্ছে না। শিল্পমন্ত্রী বলছেন, হালকা প্রকৌশল শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কর সুবিধা দেয়া সহ দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 10 বছরের কর রেয়াত আছে, তাইও এক্সিস্ট। ও নতুন যারা আসবে তারাও সেটা ভোগ করবে। যখন প্রোডাকশনে যাবে তাদেরকে যখন কম্পিটিশন, এখন তারা যখন মেশিনাইজ যেগুলি অন্য কম্পোনেন্টস শুরু হবে, সেটা তো তার ভ্যাট ট্যাক্স দিতেই হবে। সেখানে তাদের নতুন এস্টাবলিশমেন্টে যে খরচটা আছে প্রাথমিকভাবে সেটা করতেই হবে। সেটা করে তারপরে আপনি যখন প্রোডাকশনে যাবেন, ইউ উইল গেট দ্য বেনিফিট। ইট টেকস টাইম। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে ওঠা এসব শিল্প কারখানায় শৃঙ্খলা আনতে উপজেলা পর্যায়ে বিসিক নগরীতে স্থানান্তর করা হবে বলেও জানান শিল্পমন্ত্রী। একেবারেই প্রাতিষ্ঠানিক কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই চলছে এই ক্ষুদ্র এবং হালকা ইন্ডাস্ট্রিগুলো। এখান থেকেই তৈরি করা হচ্ছে বড় বড় মেশিনারিজ কিংবা তার যন্ত্রাংশ। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা হলে এখান থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের অর্থনীতিতে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মৌসুমে 13 জেলায় তীব্র নদী ভাঙন হতে পারে। তিস্তা, যমুনা ও পদ্মা অববাহিকায় 20 স্থানে সবচেয়ে বেশি ভাঙন হবে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফি ইনফরমেশন সার্ভিসেস CGIS। তারা বলছে 28 বর্গ কিলোমিটার এলাকা এবছর ভাঙনের মুখে পড়তে পারে। CEGIS এর সমীক্ষা অনুযায়ী 45 বছরে দেশের 1700 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নদীতে বিলীন হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 17,15,000 মানুষ। বর্ষা এলেই তীব্র হয় ভাঙন। এবারও তীব্র ভাঙনের মুখে পড়তে যাচ্ছে উত্তরের ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকার এলাকা। কুড়িগ্রাম জেলার ধরলা ও তিস্তায় গত বছরের তুলনায় এবার বেশি হবে ভাঙন। খরস্রোতা যমুনার তীরবর্তী এলাকা জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবার পড়তে যাচ্ছে ভাঙনের মুখে। আবার দেশের উত্তর মধ্যাঞ্চলের পদ্মা অববাহিকায় রাজশাহী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুরেও ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের ট্রাস্টি গবেষণা প্রতিষ্ঠান CEGIS। 2800 হেক্টর ভাঙনের কবলে পড়তে পারে। এর মধ্যে প্রায় 1260 হেক্টর আমাদের যমুনা নদীতে, প্রায় 1060 একরের মতন প্রায় আমাদের পদ্মা নদীতে, এবং গঙ্গাতে প্রায় 475 হেক্টরের মতন। নদী গবেষণা প্রতিষ্ঠান বলছে, পূর্বাভাসের তালিকায় না থাকলেও শরীয়তপুর, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলায় গত 2 বছর তীব্র ভাঙন দেখা দিয়েছে। এ 3 জেলায় এবারও ভাঙন হতে পারে। সেই 9000 হেক্টর থেকে নদীর এই ভাঙন কমে কিন্তু 3000 হেক্টরে চলে এসছে। আমি বলবো এটা পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সাফল্য, যে বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নদীটি সংরক্ষণের জন্য নেওয়ার জন্য কিন্তু এই ভাঙনের পরিমাণটা কমে আসছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে উজানে ভারী বৃষ্টি হওয়ায় শনিবার থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ডিমলা উপজেলার কিছু এলাকা প্লাবিত হবে। এছাড়াও দেখা দিতে পারে নদী ভাঙন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে 5 মাসের মধ্যে আবার মিলল প্রায় 2.5 কোটি টাকা। এর সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। এই টাকা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানার উন্নয়ন ও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মেঝেতে বসে টাকা গুনছেন কয়েকশো মাদ্রাসা ছাত্র। এসব টাকা মসজিদের দান বাক্স থেকে পাওয়া। বছরের কয়েকবারই এমন দৃশ্যর দেখা মেলে কিশোরগঞ্জের পাগলা মসজিদে। শনিবার সকালে মসজিদের 8টি দান বাক্স খুলে বের করা হয় 12 বস্তা টাকা। দিনভর গণনা শেষে পরিমাণ দাঁড়ায় 2,33,93,779 টাকায়। নগদ টাকা ছাড়াও দান বাক্সে পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। গেল 23 জানুয়ারিও এই দান বাক্সে মেলে 2,38,55,545 টাকা। সঠিক নিয়মে মসজিদটিতে দান করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন স্থানের সব ধর্মের অনুসারীরা প্রতিনিয়ত নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন সেখানে। এটাতে অনেক মানুষ আসে, অনেক কিছু দেয়, এটার অনেক পাওয়া যায়। এর জন্য আজকে মানত করতে আসছি। এই টাকা গণনা শেষে পুলিশ প্রশাসনের এতে কমিটির মাধ্যমে আমাদের রূপালী ব্যাংকে মূল অ্যাকাউন্টে জমা হয়। এরপরে অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে খরচ করা হয়। এসব টাকা মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 1979 সাল থেকে ওয়াকফ স্টেটের হিসেবে পরিচালিত হয়ে আসছে মসজিদটি। এতিমদের কল্যাণার্থে, এছাড়া ক্যান্সার সহ নানাবিধ আক্রান্ত যারা, তাদেরকে লভ্যাংশের টাকা থেকে চিকিৎসার্থে দরিদ্র যারা লোক আছে তাদেরকে অনুদান হিসেবে দেওয়া হয় টাকা। জনশ্রুতি আছে প্রায় 250 বছর আগে নরসুন্দা নদীতে মাদুরে ভেসে কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় আসেন এক আধ্যাত্মিক পুরুষ। তার মৃত্যুর পর সমাধির পাশে গড়ে ওঠে মসজিদটি। কালক্রমে তা পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বিরল এক প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে 119টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এছাড়া অধিবেশনে জান্তা সরকারের নিন্দা প্রস্তাব পাশ, সূচি সহ সব রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়। তবে ভোটাভুটিতে অনুপস্থিত ছিল মিয়ানমারের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া ও চীন। জাতিসংঘের এই পদক্ষেপের আইনি বাধ্যবাধকতা না থাকলেও একে রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও জাতিসংঘে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের প্রতিনিধির অভিযোগ, জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সময় দ্রুত শেষ হয়ে আসছে। এমন পরিস্থিতিতে কেবল প্রস্তাব পাশ করে অবস্থার উন্নতি হবে না। ইরানে 13তম প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন 60 বছর বয়সী ইব্রাহিম রাইসি। 61.95% ভোট পেয়ে জয়ী হয়েছেন কট্টর রক্ষণশীল এই নেতা। এবারের নির্বাচনে অংশ নিয়েছেন 48.8% ভোটার, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। জয়ের পর বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দেখা করেন রাইসি। ইরানে করোনা মহামারীর মধ্যেই শুক্রবার অনুষ্ঠিত হয় 13তম প্রেসিডেন্ট নির্বাচন। শুরু থেকে এগিয়ে ছিলেন বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি, যার অন্যতম কারণ শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠতা। রাইসির প্রতি রক্ষণশীল শিবিরের ব্যাপক সমর্থনের বিষয়টি ফুটে উঠেছে নির্বাচনের ফলে। ভূমিধস জয় পেয়েছেন বিপুল পরিমাণ ভোটে। রাইসির জয় নিশ্চিত হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরাজয় মেনে নিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, নতুন রাইসি সরকার আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে ফেরাসহ মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে ইরানের অর্থনৈতিক সংকট নিরসনে সাহায্য করবে। এছাড়াও অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও আশা তাদের। তবে তার রক্ষণশীল নীতির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের উপর নতুন করে নিয়ন্ত্রণ আসতে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। এর আগে 2017 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও হাসান রুহানির কাছে পরাজিত হন রাইসি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
2 মাসের মধ্যে ভারতে আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া। প্রথম ও দ্বিতীয় ধাপের সংক্রমণ থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ধাপ মোকাবেলার পরামর্শ তার। করোনার প্রথম ও দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ভারত। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে 3 কোটি মানুষ, প্রাণ হারিয়েছে 4.25 লাখ, যার বেশিরভাগ ঘটেছে দ্বিতীয় ধাপের সংক্রমণে। এবার ভারতের জন্য নতুন আশঙ্কার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা। দ্বিতীয় ধাপের ধাক্কা সামলে ওঠার আগেই ভারতে আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ, যা অক্টোবর নাগাদ শুরু হবে বলে জানিয়েছে রয়টার্সের বিশেষজ্ঞ দল। তবে তৃতীয় ধাপের সংক্রমণ দ্বিতীয় ধাপের তুলনায় কম শক্তিশালী হবে বলে ইঙ্গিত দিয়েছে গবেষকেরা। তাদের মতে মৃত্যু কম হলেও ফের বাড়বে সংক্রমণ, যা টিকাকরণের গতিবৃদ্ধি ও প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সুফল। তবে শক্তি কম হলেও তৃতীয় ঢেউয়ের প্রভাব 1 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা, যেখানে টিকা না দেওয়ার কারণে ঝুঁকিতে থাকবে শিশুরাও। এছাড়াও শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে সৃষ্টি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। যদিও সংশ্লিষ্টরা বলেছেন তৃতীয় ঢেউয়ের আঘাত হানলে শিশুদের তেমন কোনো ঝুঁকি নেই। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট নগরীর শোভা বাড়িয়েছে রাধাচূড়ার সমাহার। নগরীর রিকাবি বাজার থেকে পাঠানটুলা পর্যন্ত সড়ক বিভাজকে রোপণ করা হয়েছে 5 শতাধিক রাধাচূড়া গাছ। লাল, হলুদ আর কমলা রঙের বাহারি ফুল চোখ জুড়াচ্ছে নগরবাসীর। সিলেটের মীরের ময়দান রিকাবি বাজার সড়ক ছেয়ে গেছে লাল আর হলুদ রঙের ফুলে। সৌন্দর্য বাড়াতে 2018 সালে আর চলতি বছর সড়ক বিভাজকে রাধাচূড়া গাছ লাগিয়েছে আনন্দনিকেতন নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সহযোগিতা করে সিটি কর্পোরেশন। সমন্বিত চেষ্টায় বদলে গেছে সড়কের চেহারা। যে ফুলগুলো আছে এগুলো মানে খুবই সুন্দর লাগে দেখতে, মানে রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলেও একটা আলাদা একটা আমেজ আছে। যখনই আমরা পাশ দিয়ে হেঁটে যাই বা যখন আমরা ড্রাইভ করি তখন আমাদের অবশ্যই এই ফুলটা আমাদের মনের একটা প্রশান্তি বৃদ্ধি করে। শিক্ষার্থীদের অর্থায়নে 2018 আর 2019 সালে 400 গাছ লাগানো হয়। চলতি বছরে আরও শতাধিক রাধাচূড়ার চারা রোপণ করে শিক্ষার্থীরা। সমন্বয়ের মাধ্যমেই আমরা এই কাজটা করছি। আমাদের সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় সাধন করেই করা হচ্ছে। যেদিকেই যাবে এবং আমাদের রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে সেগুলোতে আমরা আরও কয়েক হাজার গাছ লাগাবো বলে এটাই আমাদের বিশ্বাস। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, নগরীর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বৃক্ষরোপণ। যারা সৌন্দর্য পিপাসু মানুষ আছে, ফুলকে ভালোবাসে, পরিবেশের ভালোবাসে, পর্যটক যারা সিলেট শহরে আছে তারা কিন্তু এই নান্দনীয়তাকে কিন্তু তারা গ্রহণ করবে এবং এতে পর্যটনের আমি মনে করি প্রবাহ বেড়ে যাবে। তাতে কী হবে, একটা সার্বিক অর্থনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হবে এবং যার মাধ্যমে অর্থনীতির একটা গতিশীলতা আসবে। পর্যায়ক্রমে অন্যান্য রাস্তাতেও গাছ লাগানোর পরিকল্পনা আছে আনন্দনিকেতনের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।